আসসালামু আলাইকুম। নূর আবারও যুক্ত হয়েছে। নূর, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। বলেন, কথা বলেন। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি কি মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলছি? হ্যাঁ, মহিউদ্দিন ভাইয়ের সাথেই কথা বলছেন, বলেন। আচ্ছা যাই হোক। আমি আমার একটা বন্ধুর কাছ সাথে কথা হয়েছিল, তো তা বন্ধু বললো যে তুমি ভাইয়ের লাইভে যুক্ত হও। মানে আমি একটু মোটামুটি কোরআন পড়ি ভাই, বুঝছেন? একেবারে এই যে আচ্ছা, ইসলামিক স্কলারদের মতো না ভাই। আমি জেনারেল শিক্ষিত, মানে বেশি পড়াশোনা করিনি, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি, একটা ব্যবসা করি ছোটখাটো। ঠিক আছে, বলেন আপনি কি বলতে আসছেন বা কি আলোচনা করতে চান, বলেন। আমার আমি কয়েকটা বিষয় আপনার কাছে জানার ইচ্ছা ভাই। যে প্রথম হচ্ছে যে মহাবিশ্বের যে সৃষ্টি, যে নৈপুণ্যের সাথে যে ওয়েট 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 মহাবিশ্বের সৃষ্টি এই রকমের উদ্ভট কথা আপনি কোথায় পাইলেন ভাই? এটা মহাবিশ্বের তো কোনো সৃষ্টি হয় নাই। তাহলে আমি বুঝতে পারতেছি আপনার আপনার সাথে আলোচনা করতে হইলে আগে সংজ্ঞাগুলা ঠিক করে নিতে হবে, সংজ্ঞাগুলা বুঝে নিতে হবে। আপনি কি বুঝেন যে এই সংজ্ঞা দ্বারা, জি জি সেটা একটু আপনার কাছ জি থেকে বুঝে নিতে হবে। এই জন্য আপনাকে আগে জি একটু জিজ্ঞেস করতে হবে যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা যদি আমাদেরকে একটু আগে বলেন। কারণ আমার মনে হচ্ছে আমি যে সৃষ্টি শব্দের সংজ্ঞা জানি, আপনি যে সংজ্ঞা জানেন, এটার ভিতরে একটা পার্থক্য আছে। এই থাকতে পার্থক্যটা পারে ভাই, যদি না থাকতে পারে। মিটে, থাকতে পারে না, এই পার্থক্যটা যদি না মিটে তাহলে তো আমরা আলোচনা আগাতে পারবো না। কারণ জি ভাই, জি জি আপনি মনে করেন ক বলতে কলা বুঝেন, আমি ক জি বলতে কামরাঙ্গা বুঝি। এখন আমরা দুইজন জি। ক নিয়ে অনেকক্ষণ পারাপারি করলাম, পিটাপিটি করলাম, তর্ক বিতর্ক করলাম, কিন্তু তাতে আসলে কোনো লাভ হবে না। তাতে কোনো লাভ নাই। হ্যাঁ, কারণ আপনি জি ভাই, বুঝেন জি এক জিনিস, আমি বুঝছি আরেক জিনিস, আমার মাথায় জি আছে ভাই, এক জি জিনিস, ক নিয়ে আমরা পারাপারি করতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু আসল জিনিসই সমাধান হয় নাই যে ক বলতে আমরা দুজনেই আসলে এক জিনিস বুঝি কিনা, কিন্তু আমরা পারাপারি ও, করতেছি, দুইজন না ভাই, কামড়াকামড়ি করতেছি, পিটাপিটি আপনার করতেছি। সাথে আমি একমত। জি ভাই, আপনার সাথে তো একমত। এই জন্য যুক্তিবিদ্যার জি অন্যতম প্রধান শর্ত হচ্ছে সংজ্ঞায় একমত হইতে হবে। দুই পক্ষের সংজ্ঞাটা একটা নির্ধারণ নির্ধারণ করতে হবে এবং সংজ্ঞাটাতে দুই পক্ষের এগ্রি করতে হয়। দুই পক্ষ এগ্রি না করলে সেখানে কোনো আলোচনা হয় না বা যুক্তিতর্ক হয় না। এই জি জন্য ভাই, এটা হচ্ছে অ্যারিস্টটলের মেথড। হ্যাঁ, যুক্তিবিদ্যায় জি অ্যারিস্টটলের মেথড হচ্ছে প্রথমে সংজ্ঞায়নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সংজ্ঞায়নটা জরুরি। এটা না হইলে জি কোনো যুক্তিতর্ক, কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। এই জন্য জি। আপনাকে আমি আগে জিজ্ঞেস করতেছি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আমাদেরকে একটু বলেন। যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আজকে আমি মুরগির মাংস রান্না করছি। আপনি একটু বলেন তো যে ভাই আমি কি মুরগির মাংসটা রান্না করছি না সৃষ্টি করছি? না, এটা আপনি রান্না করছেন। তরকারিটা কি রান্না করছি না সৃষ্টি করছি? রান্না করছেন। রান্না করছি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, মনে করেন বাজারে মানে জঙ্গলে একটা গাছ দেখলাম, গাছটারে আমি কাইটা নিয়ে আসলাম, কাইটা আইনা একটা চেয়ার বানাইলাম। চেয়ার দিয়ে আমি খুব সুন্দর বসে আছি চেয়ারে, সেই চেয়ারে। হ্যাঁ, আর এই চেয়ারটারে কি আমি সৃষ্টি করছি? না, এটা তৈরি করছেন। তৈরি করছি। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে সৃষ্টি শব্দটার সাথে তৈরি করা, রান্না করা এগুলার একটা পার্থক্য আছে। আচ্ছা, আমার একটা জি ভাই। দুইটা ছেলে আছে, ওদেরকে আমি জন্ম দিছি, আমি কি ওদের স্রষ্টা? না না, আপনি স্রষ্টা না, কারণ না, তো শূন্য থেকে খুবই আসেন। খুবই ভালো, খুবই ভালো বলছেন। হ্যাঁ, ঠিকই বলছেন, আপনার সাথে একমত যে আমি আমার সন্তান দুইজনকে জন্ম দিচ্ছি, কিন্তু স্রষ্টা না, আমি সৃষ্টি করি নাই, জি তাই জি না ভাই? জি হ্যাঁ, জি জি ঠিক জি বলছেন, আপনার সাথে আমি একমত এই বিষয়ে। তাইলে এখন আপনি আমাদেরকে এই যে দেখেন, আমি কিন্তু অনেকগুলো উদাহরণ দিলাম, সেখানে আমরা সৃষ্টি শব্দটাকে আলাদা করে ফেলতেছি আস্তে আস্তে। হ্যাঁ, অন্য জি ভাই, জিনিসগুলোকে বাদ দিয়ে দিতেছি, শুধুমাত্র সৃষ্টিটারে রাখতেছি, বিয়োগ জি করতেছি, ভাই, অন্য জিনিসগুলো জি মাইনাস করে দিতেছি, খুব সুন্দর করে মাইনাস করে দিতেছি। এখন মনে করেন আমি হাইড্রোজেন কিনলাম বাজার থেকে, আর অক্সিজেন কিনলাম, তারপরে ওই ওই একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাইলাম, ওইটা থেকে পানি তৈরি করলাম। হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তো পানি তৈরি করা যায়, এটা নিশ্চয়ই আপনি জানেন, স্কুলে নিশ্চয়ই পড়ছেন। এখন বলেন তো যে আমি কি পানিটা সৃষ্টি করছি ভাই? না ভাই, আপনি এটা তৈরি করছেন বিভিন্ন উপাদান তৈরি দিয়ে। করছি, তৈরি করছি উপাদান। উপাদানগুলা যদি আগেই প্রকৃতিতে উপস্থিত থাকে তাহলে আমি শুধুমাত্র রূপান্তর করতে পারি, জি ভাই। কিন্তু সৃষ্টি করতে পারি না। না না। আবারও শুনেন, প্রকৃতিতে যদি উপাদানগুলা আগেই অস্তিত্বশীল থাকে তাহলে জি আমি সেই উপাদানগুলা একটু চেঞ্জ টেঞ্জ করে টোরে একটু মিলায়া টিলা নতুন একটা ফর্ম দিতে পারি। কিন্তু তার মানে এটা না যে আমি সেটা সৃষ্টি করছি, কারণ উপাদানগুলো আগেই প্রকৃতিতে ছিল, তাই না ভাই? জি ভাই, জি জি তাহলে এই উপাদানগুলা প্রকৃতিতে ছিল, আগে থেকেই ছিল কিনা, এটা হচ্ছে এই সংজ্ঞার ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, নাকি? জি জি তাহলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা এরকম হওয়া উচিত যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি কোনো কিছুকে আমি অস্তিত্বে আনি, তখন সেটা হবে আসল সত্যিকারের সৃষ্টি, নাকি? অবশ্যই। হ্যাঁ, এটাই তো, আপনি কি আমি নিয়মটা এটাই যে বলে। সংজ্ঞাটা দিলাম এই সংজ্ঞাটার সাথে একমত কিনা? এছাড়া বাদ বাকি যা আছে সেগুলো হইতেছে রূপান্তর, তৈরি করা, জন্ম দেওয়া, বানানো, মেকিং, তো মানে বাদ বাকি অন্য কিছু হবে, কিন্তু সৃষ্টি হইতে হইলে উপাদানগুলা প্রকৃতিতে আগে থেকে অস্তিত্বশীল থাকতে পারবে না। প্রকৃতিতে যদি উপাদানগুলা আগে থেকেই অস্তিত্বশীল থাকে তাহলে সেটা আর সৃষ্টি হয় না, সেটা হয় রূপান্তর, নাকি ভাই? জি ভাই,
তাহলে আপনি কি আমি যে সৃষ্টি সংজ্ঞাটা দিলাম এটার সাথে কি আপনি একমত কিনা আগে এটা একটু বলেন। অবশ্যই একমত। এতে আপনি তো ভুল আচ্ছা বলেননি। আচ্ছা ঠিক আছে, আপনি এই কারণেই আমরা সংজ্ঞাটা আগে ভালো করে নির্ধারণ করে নেই। সংজ্ঞাটা আমরা জি ভাই। নির্ধারণ করলাম। এবার আপনি বলেন যে আপনি ওই যে সেন্টেন্সটা বলতেছিলেন সেটা আবার একটু বলেন, যে মহাবিশ্বের সৃষ্টি নাকি এটা বলতেছিলেন। আচ্ছা, আমি আমি বলতে গিয়ে তো থেমে গেলাম। আচ্ছা, আমি 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 একটু গুছিয়ে বলি ভাই। যেহেতু আমি কখনো ডিবেটে আসিনি তো, বা কোনো কথা আলোচনায় আসিনি কখনো, আমার তো কথা বেঁধে যেতে পারে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আমরা ওই যে মানে যেভাবে মানে যুক্তিবিদ্যার নিয়ম কানুন গুলা মেনে তারপরে আমরা আলোচনা করি। এটা তো ভাই না, ঠিক আমরা আছে। তো টঙের দোকানের বুঝতে আলোচনা এক পারছি। জিনিস, আর এই যে আমাদের এখানের আলোচনা আরেক জিনিস। টঙের জি ভাই। দোকানের আলোচনা আমরা করি না ভাই। হ্যাঁ, আমরা হ্যাঁ, খুব সিস্টেমেটিক ওয়েতে যেভাবে নিয়ম মেনে যুক্তিবিদ্যার নিয়ম মেনে যেভাবে আলোচনা করতে হয় একদম সেইটা ফলো করি। সেটা যদি আপনি করতে পারেন তাহলে তো করলেন, আর না করতে পারলে ভাই আপনাকে বিদায় জানাবো, তাহলে তো কোনো ইয়া নাই। অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আমি আমি মানে ওই যে টঙের দোকানের ওই কাউ মাউ হাউ কাউ এগুলো করতে পারি না ভাই, এগুলো না, না, আমার ওগুলো আমি পছন্দ পছন্দ না। করি না ভাই। ওগুলো আপনি কেন? আমি পছন্দ করি না। গলার গলার রক ফুলাইয়া যদি আমি চিৎকার দিই তাহলে তো ভাই তাতে তো যুক্তিটা শক্তিশালী হয় না, তাই না? ওইটা শুধুমাত্র টঙের দোকানে চলে, চিল্লায়ে বিদায় কোনো কিন্তু কিছু চলবে না। এস্টাবলিশ করা যায় না ভাই। হ্যাঁ, সেটাই। তো আপনি বলতেছিলেন মহাবিশ্বের সৃষ্টি, কিন্তু মহাবিশ্বের তো কোনো সৃষ্টি হয় নাই। আচ্ছা। পদার্থ বিজ্ঞানীরা যেটা বলছে সেটা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ ঘটছে। জি ভাই। মহাবিশ্বের উদ্ভব ঘটছে, সম্প্রসারণ ঘটছে। যে বিগ ব্যাং জি, থিওরি যেটা বৃহৎ জি, জি, সম্প্রসারণ তত্ত্ব, সেটা বলে মহাবিশ্বের সম্প্রসারণ ঘটছে। আগে একটা জি। বিন্দুতে ছিল, সেই বিন্দুটা সম্প্রসারিত হয়ে এই মহাবিশ্বের উৎপত্তি ঘটছে। এটা কোথাও কোনো সৃষ্টি হয় নাই। এটা হচ্ছে ভাইয়া এক্সপ্যান্ডিং। বিন্দুটার ব্যাখ্যা একটু বলেন ভাইয়া। বিন্দুটা কি বিন্দুটার কি ব্যাখ্যা বিন্দু? বিন্দুটা যখন ছিল সেই বিন্দুটা থেকে আমাদের স্থান কালের উদ্ভব। স্থান এবং কাল মানে স্পেস এবং টাইম, এই দুইটারই জি, উদ্ভব জি। হচ্ছে সেই বিন্দু থেকে। এই কারণে আচ্ছা। এর আগে কি ছিল? এর আগে সময়ের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক আছে? স্থান এবং সময়ের কোনো অস্তিত্ব ছিল না। এই কারণে বিন্দু ওই কি নিজে বিন্দুটা ভাইয়া ভাইয়া একটু বিন্দু কি কথাটা নিজে শুনে নেন, নিজেই জি ভাইয়া কথাটা বলেন। একটু শুনে নেন, কথাটা একটু শুনে জি নেন। ভাইয়া। জি, জি, জি সেই বলেন। বিন্দুটার আগে সময় বা স্থানের কোনো অস্তিত্ব ছিল না। এই কারণে আচ্ছা, সেই সম্পর্কে আমাদের কাছে কোনো অবজারভেবল ডেটা নাই। যে আচ্ছা, ওইটা আচ্ছা। কই থেকে আসলো, কেমনে আসলো, কি হইলো, নাকি অনন্তকাল ধরে এরকম ছিল, নাকি কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে আসছে, এইটার সম্পর্কে আমাদের কাছে কোনো ডেটা নাই। আচ্ছা, অবজারভেবল আচ্ছা, আচ্ছা। ডেটা নেই। মানে ঠিক আছে? ডেটা বলতে ভাইয়া কোনো জ্ঞান নাই এরকম কিছু কোনো না? জ্ঞান নেই। হ্যাঁ, কোনো জ্ঞান হ্যাঁ। নাই। জি, জি, আমরা জি। কোনো পরীক্ষা নিরীক্ষাও করতে পারবো না ওই সময় কি জি ছিল ভাইয়া, না জি। না ছিল। জি, জি পরীক্ষা বুঝতে নিরীক্ষা বুঝতে করা পেরেছি ভাইয়া। সম্ভব না। এখন বুঝতে পেরেছি। একটু কথাটা শেষ করতে দেন ভাই। হুম। আ কোন একটা যুক্তিবিদ্যার নিয়ম হচ্ছে যে আপনি যখন কোন বিষয় সম্পর্কে আপনার কাছে কোনো জ্ঞান নাই, তখন আপনার একমাত্র যৌক্তিক অবস্থান হইতে পারে আপনার বলতে হবে যে এই বিষয়ে আমি জানি না। জি। এইখান থেকে আপনি কোন কনক্লুশনে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার না। সিদ্ধান্ত একটা হইতে হবে যে আমি জানি না। জি ভাই এইখান থেকে অবশ্যই। আপনি অন্য কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি বলতে পারবেন না তাইলে মনে হয় কুতকুত দেবতায় বানাইছে। নাইলে মনে জি, হয় ব্রহ্মা, বিষ্ণু, শিব বানাইছে। বা মনে জি। করেন আল্লাহ বানাইছে বা ফেরেশতায় বানাইছে। এরকমের হুম, কোন হুম। সিদ্ধান্তই এখান থেকে যাওয়া যায় না। জি, একমাত্র সিদ্ধান্ত হইতে পারে আমি জানি না। তবে জি, আমাদের কাছে কিছু আ মডেল আছে। যে মডেলগুলা আমরা পরীক্ষা-নিরীক্ষা করতেছি এবং পরীক্ষা-নিরীক্ষা করে দেখতেছি কোন মডেলটা আসলে আ এইটার সাথে ম্যাচ করে। জি ভাই মানে বুঝতে পারছি। মহাবিশ্বের উৎপত্তির সাথে ম্যাচ করে সেই জি, জি, মডেলগুলোর ভিতরে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন একটা আছে। তারপরে হচ্ছে গিয়ে মাল্টিভার্স থিওরি একটা আছে। মাল্টিভার্স থিওরি বলতেছে হচ্ছে গিয়ে আমাদের এই মহাবিশ্বের মধ্যে অনেকগুলা মহাবিশ্ব আছে। অনেকগুলা জি, জি, মহাবিশ্ব জি, একই সাথে অস্তিত্বশীল। আমরা ওইগুলা আমাদের মহাবিশ্বের বাইরে আছে। হ্যাঁ? ওইখানেও হয়তো আরেকটা মহাবিশ্ব আছে। এরকম মানে অনন্ত মহাবিশ্ব আছে। আবার এরকমও হইতে পারে যে আরেকটা মানে মডেল আছে সেটা বলতেছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হয় আবার সংকুচিত হয়ে যায়। একটা সময় পরে আবার সংকুচিত হয়ে যায়। আবার সম্প্রসারিত হয়, আবার সংকুচিত হয়। আবার সম্প্রসারিত জি, হয়, আবার সংকুচিত। অনন্তকাল ধরে এটা চলতেই থাকবে। সংকুচিত হবে আবার সম্প্রসারিত হবে। এটাও একটা মডেল। হ্যাঁ? বিগ জি, ক্রাঞ্চ, বিগ এক্সপানশন এন্ড বিগ ক্রাঞ্চ, এটা হচ্ছে আরেকটা থিওরি। হ্যাঁ? আরেকটা থিওরি না, মানে আরেকটা মডেল। হুম? এই মডেলগুলো জি এখন ভাই। আমাদের কাছে আছে যেগুলো বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করতেছে। যারা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করে, পড়ালেখা করে তারা এগুলো নিয়ে গভীরভাবে পড়ালেখা করতেছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তবে তারা জি এখন ভাই। পর্যন্ত কোনো সিদ্ধান্তে এখন পর্যন্ত জি, আমাদেরকে বলতে পারে নাই যে এটাই হইছে, এরকমের কিছু আমাদেরকে বলতে পারে নাই। যেটুকু জি, বলতে জি। পারছে সেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের মানে বর্তমান যুগের সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিং। তিনি মারা গেছেন। তিনি যেটা বলে গেছেন যে তিনি এই কাজে বেশ বড় অগ্রগতি দিয়ে গেছেন। কিন্তু তিনিও বলে গেছেন যে মহাবিশ্বের যে উৎপত্তি কিভাবে সেটা সম্পর্কে আমাদের কাছে একদম স্পষ্ট ধারণা নাই। আমাদের কাছে কিছু অস্পষ্ট ধারণা আছে। কিন্তু আমরা হলপ করে এখনই কিছু বলার মতো সময় আসে নাই। আমাদের আরো বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এবার বলেন। তাহলে কি ভাইয়া এটা অমীমাংসিত?
এটা এখন পর্যন্ত আমরা আমাদের কাছে অবজারভেবল ডেটা নেই, যে সম্পর্কে ডেটা নেই সেই সম্পর্কে আমরা আপাতত কিছু বলতে পারতেছি না। আমি একটা কথাই বলতে পারি যে এই সম্পর্কে আমি জানি না ভাই। আচ্ছা, জি ভাইয়া। এখন আপনি যদি বলেন ভাই আমাকে মামদো ভূত এটা বানাইছে, হ্যাঁ, বলতে পারেন, না, এটা বলে যদি আপনি সুখ এটা পান। আপনি বলছেন, আমি তো বলিনি ভাইয়া। আপনি যদি আমার আপনি বলেন, সম্বন্ধে এমন না না, বলতে আমি পারেন? তো আপনাকে বলছি, আমি তো আপনাকে বলি নাই যে আপনি এটা বলছেন, আমি বলছি যদি আপনি বলেন এটা না, বলতে পারেন, এটা বলে আপনি সুখ পাইলে সুখ পাইতে পারেন, না, কিন্তু না, এটার আমি ওরকম কোনো প্রমাণ নাই। এটা ভাইয়া, এটা আমি কোনো আমার যৌক্তিক পজিশন হইতে পারে না যে ভাইয়া, আমি আপনি একটু কথা বলতে দেন আমাকে। একটু কথাটা শেষ করতে দেন। জি। এটাকে বলা হয়, যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি। মানে আপনি খুঁজবেন যে আমি কোন জিনিসটা জানি না, তারপর কইবেন ও এই যে দেখছো আসিফ মহিউদ্দিন তুমি তো এটা জানো না, তাইলে এটা আল্লাহ করছে। ও এটাকে আচ্ছা, বলা আচ্ছা, হয় গড অবশ্যই। অফ দ্য গ্যাপস ফ্যালাসি। এটা হচ্ছে একটা আচ্ছা, আচ্ছা। যৌক্তিক মানে এটা হচ্ছে একটা কুযুক্তি, এটা কোনো যুক্তি হয় না। হ্যাঁ বলেন এবার। এখন আমি আমার সম্বন্ধে একটু আপনার আমাকে ধারণা দিই আপনাকে ছোট করে, যে আমি বর্তমান যেসব ইসলামিক স্কলার নামে যেগুলোকে দেখেন বা বিভিন্ন কথাবার্তা উদ্ভট কথাবার্তা বলে, আমি তাদের সাথে বা তাদের সাথে আমার মানে চরম একটা দ্বন্দ্ব আছে। আমি একটু অন্য ধরনের। আপনি যেমন মুক্তমনা, আমাকেও ঠিক অতটা না হলেও কাছাকাছি বলতে পারেন। যদি আমি আপনার কাছে সঠিকটা পাই, আমার সঠিকটা নিতে সমস্যাটা কি? না আমি না, কখনো আড়ে ঠেলবো না। আমি কখনো আমি আড়ে এখানে ঠেলবো ভাই না। দাওয়াতি কাজ করি না তো ভাই। ভাই আপনি তো না, না, এখানে না, নাস্তিকতার আমি বলি। দাওয়াতি কাজ করি না তো ভাই। আপনি না, না, বোধহয় ভুল ভাবতেছেন যে এখানে মনে হয় নাস্তিকতার দাওয়াতি কাজ চলতেছে। না, যাই গিয়া দেখি নাস্তিকরা আমারে ২-৩টা হুর বেশি দিব নাকি? ২-৩টা হুর বেশি দিলে তাহলে আমি না হয় দলে গিয়া ভিড়লাম। এটা তো ভাই আমরা তো এইভাবে দাওয়াতি কাজ করি আমি না। আমরা যেটা করি যুক্তি দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করি, সমালোচনা করি। যুক্তি যেইটা আমাদেরকে বলবে আমরা সেটাই অ্যাকসেপ্ট করি। আচ্ছা, এখন আপনি আপনি আমি তো তো এখানে আমি এমন কিছু বলেছি? না, না, আপনি যে এমনভাবে কথাটা বললেন যে মনে হলো যে আমরা মনে হয় দাওয়াতি না, কাজ এই করতেছি, যে এইজন্য আমি ক্লিয়ার করে না দিলাম ভাইয়া, বিষয়টা। আপনি যেহেতু যুক্তি যুক্তি দিয়ে কথা বলেন, তাহলে এখানে যদি বা এসবগুলো আনবেন না। কারণ আমি হ্যাঁ, আপনার যদি সাথে একটু এগুলো কথা আনতে হয় বলতে তো এসেছি, এগুলো ভাই আনবেন না ভাইয়া। শুধুমাত্র আপনার সাথে তো আমি কথা বলছি না, আপনার মাধ্যমে আমি এই যে যারা দর্শক শ্রোতা আছে এখানে হাজার হাজার জি, জি। দর্শকরা দেখবে পরবর্তীতে। হ্যাঁ? হ্যাঁ, তো এই ভিডিওটা আমি হয়তো একটা কথা বলি। ৫০,০০০ এই ভিডিওটা জি, হয়তো জি। ৫০,০০০ লোক দেখবে, হ্যাঁ? পরবর্তীতে। এই আমি ৫০,০০০ আমি লোক দর্শক শ্রোতা যারা আছে তাদের সবাইকে উদ্দেশ্য করে আমার কথা বলতে হয়। শুধুমাত্র আপনার সাথেই যে অবশ্যই। আমি কথা বলি তা না, না। না, আমি সেই না, না। ৫০,০০০ লোকের সাথে কথা বলতেছি এখন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। না, অবশ্যই। তো আমি 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 একটা আমাকে একটা বিষয় একটু জানাবেন প্লিজ, যে গ্রহ নক্ষত্র ইত্যাদি যেগুলো আছে, আমি একটু বেশি জানি না ভাইয়া। যেগুলো এই যে সুনিপুণ ভাবে নিজ সুনিপুণভাবে নিজ চলতেছে না ভাই। ভুল নিজ কথাবার্তা নিজ বলতেছেন। না ভাই, সুনিপুণভাবে চলতেছে না ভাই। আচ্ছা, মহাবিশ্বে শুনে চলতেছে না? প্রতিনিয়ত না, মহাবিশ্বে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঝড় হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, বিভিন্ন ধরনের সংঘর্ষ ঘটে। এই মানে ২০ বছর ৩০ বছর আগেও আমি যখন ছোট ছিলাম তখন বৃহস্পতি গ্রহে একটা বড় দুর্ঘটনা ঘটছিল। যখন আমি ছোটবেলা পত্রিকাতে পড়ছিলাম যে বৃহস্পতি গ্রহে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। এবং পৃথিবীতেও এই ধরনের দুর্ঘটনা ঘটছিল। পৃথিবীতে বড় ধরনের উল্কাপাত হইছিল। হ্যাঁ, এটা সেই আমি উল্কাপাতের পড়েছি। কারণে সেই উল্কাপাতের কারণে পৃথিবীতে বরফ যুগের মানে আইস এইজের সূচনা ঘটছিল। প্রচুর পরিমাণে ডায়নোসররা বিলুপ্ত হয়ে গেছিল হ্যাঁ, খাবার হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। পায়া। জি, 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 জি। এ এই রকমের ঘটনা মহাবিশ্বে খুবই ঘটে। মানে খুবই অনেক বড়, বড় নক্ষত্র তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা হারায় ব্লাক হোলে পরিণত হয়। তারা আর মানে মানে উজ্জ্বল যে এত আলো, এত সূর্য, এত সুন্দর সূর্য, এত উজ্জ্বল আলো, এত শক্তি এটা সবসময় থাকবে না। এটা নষ্ট এনার্জি শেষ হয়ে যাবে। এনার্জি শেষ হয়ে সেটা একসময় ব্লাক হোলে পরিণত হবে। ব্লাক হোলে পরিণত হইলে সেটা আশপাশের যত গ্রহ নক্ষত্র আছে সেগুলোরে টাইনা ভিতরের দিকে নিয়ে যাবে। এক্কারে জি। চিপ দিয়া নিয়ে যাবে একটা টান দিয়া, হ্যাঁ? হুম। তো এগুলা জি, মানে আশপাশের সমস্ত গ্রহ-ট্রহ তখন সব ধ্বংস হয়ে যাবে। ওইটার জি, সাথে, জি। সাথে। এই রকমের নানা ধরনের ঘটনা মহাবিশ্বে প্রতিনিয়ত ঘটতেছে। আপনি আপনি যে একজন মানুষ আপনার জীবনকাল হচ্ছে ৬০-৭০ বছর, হ্যাঁ? হুম, হুম। ৬০-৭০ বছরের জীবনকাল। এই ৬০-৭০ বছর জীবনকালটা মহাবিশ্বের সাপেক্ষে অত্যন্ত তুচ্ছ। কারণ জি, মহাবিশ্ব হচ্ছে ১৩.৭ বিলিয়ন বছর আগে মহাবিশ্বের উৎপত্তি ঘটা শুরু হইছে। জি। ১৩.৭ বিলিয়ন বছর আগে। এই ১৩.৭ বিলিয়ন বছর আগে যখন মহাবিশ্বের উৎপত্তি ঘটছে, ৯ বিলিয়ন বছর পৃথিবী নামক কোন গ্রহের অস্তিত্বই ছিল না। পৃথিবী হুম। নামক গ্রহটার অস্তিত্ব আসছে ৪.৫-৬ বিলিয়ন বছর আগে। এই যে পৃথিবী নামক গ্রহটা অস্তিত্বশীল হয়েছে ৪.৫-৬ বিলিয়ন বছর আগে, এইটারও অত্যন্ত তুচ্ছ অংশ হইতেছে আপনার জীবন। ঠিক জি, আছে? এই অবশ্যই। জি, জি। এই তুচ্ছ জীবনটাতে আপনি এই তুচ্ছ জীবনে অনেক কিছু দেখে ফেলবেন। কিন্তু এই তুচ্ছ জীবনটা মানে আপনার আমার যে তুচ্ছ জীবনটা খুব সামান্য একটা জীবন। এই সামান্য জীবনটাতে আমরা অনেক সময় মনে করি যে ওয়াও! সবকিছু তো সুন্দরভাবে চলতেছে। হ্যাঁ? আরে ভাই হুম, হুম। সব গ্রহ-ট্রহ সুন্দরভাবে ঘুরতেছে। কিন্তু আমরা যদি লার্জ স্কেলে হিসাব করি, এই ১৩.৮ বিলিয়ন বছরের স্কেলে হিসাব করি, তাইলে আমরা দেখব যে আমাদের জীবনকালটা অত্যন্ত তুচ্ছ
এই তুচ্ছ মানে সময়কালটাকে স্ট্যান্ডার্ড ধইরা আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে 13.7 বিলিয়ন বছরের টাইম লাইনটাকে ধরে। সেই 13.7 বিলিয়ন বছরের টাইম লাইন ধরলে কি আর মানে মনে করেন 5-7 হাজার বছর পর মানুষ নামক যে প্রাণীটা সেটাই মানে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী নামক গ্রহটাও ধ্বংস হয়ে যেতে পারে আর কয়েক মিলিয়ন বছর পরে। হ্যাঁ, এই পৃথিবী নামক গ্রহটা নাও থাকতে পারে। তখন আরেকটা গ্রহ হবে, আরেকটা নক্ষত্রে হয়তো আরেকটা গ্রহ তৈরি হবে, সেই গ্রহে হয়তো আরেকটা জীব তৈরি হবে, সেই জীবেরা হয়তো আবার ইভলভ করবে, আবার একটু বুদ্ধিশুদ্ধি হবে। এই রকমের চলতে থাকবে মহাবিশ্ব। আমরা সেখানে হয়তো বিলুপ্ত হয়ে যাব কিছুদিন পরে। 1-2 হাজার বছর পরে হয়তো আমাদের আর কোনো পাত্তা থাকবে না। তখন আরেকটা প্রাণী আসবে, আরেকটা প্রাণী এসে তারা হয়তো 30 বছর ধরে বাঁচবে। তারা হয়তো অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের একটা গ্রহতে জন্মায়, ভাববে যে ওয়াও কি সুন্দর চলতেছে সবকিছু, ঘটতেছে সবকিছু, কত সুন্দর সবকিছু, খুব সুনিপুণ ভাবে চলতেছে। কিছুদিন পর তারাও বিলুপ্ত হয়ে যাবে। তখন আবার আরেক ধরনের গ্রহে আরেকটা প্রাণীর উদ্ভব করতে পারে। আমরা আমাদের এই তুচ্ছ জীবনের উপর ভিত্তি করে এটা বলতে পারি না সবকিছু সুনিপুণ ভাবে চলতেছে। কোনো কিছুই আচ্ছা। সুনিপুণ ভাবে চলতেছে না। যেভাবে চলতে, এবং বিজ্ঞানীরাও এটা বলছে। আমি আপনাকে সেই বিষয়ে মানে আর্টিকেলও দেখাতে পারবো। বিজ্ঞানীরা যেটা বলছে মহাবিশ্ব সম্পর্কে, তারা বলছে এটা হচ্ছে গুড এনাফ টু সারভাইভ। মানে হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট। কিন্তু এটা মোটেও পারফেক্ট না, এটা মোটেও সুনিপুণ ভাবে চলতেছে এরকম কিছু না। কিন্তু এটা আমরা যে বেঁচে আছি এখন পর্যন্ত এইটার জন্য সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্টলি গুড টু সারভাইভ, এইটা বলছে বিজ্ঞানীরা। ঠিক আছে? বুঝতে পারছি। আপনার জি যে ভাই। আপনার যে বক্তব্য সেই বক্তব্যটা সঠিক না, ভুল বক্তব্য। এগুলা হচ্ছে আচ্ছা, আচ্ছা। এলাকার যে মানে অশিক্ষিত মূর্খ হুজুরেরা আছে, হুজুরেরা বলে, ওদের মুখে শুনতে জি। ভালো লাগে, কিন্তু বিজ্ঞানের যখন সে আলোচনাতে আপনি আসবেন তখন এই সমস্ত কথা আসলে কোনো পাত্তা পায় না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলেন আর কি কিছু বিজ্ঞানীরা বলবেন? ভাইয়া, বিজ্ঞানীরা যেটা বলে সেটা কি সঠিক? বিজ্ঞানীরা যেটা বলে সেটাই তো সঠিক, অবশ্যই না। বিজ্ঞানীরা যদি বলে যে ভাই হ্যাঁ, আমি মা কালীরে বিশ্বাস করি। একজন হুম, বিজ্ঞানী ছিলেন সত্যেন বোস, হুম। বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী, এবং আইনস্টাইনের সাথেও তিনি কাজ করছেন সত্যেন বোস। উনি আবার মা কালীতে বিশ্বাস করতো। হুম। ভাই আমি তো আপনার কাছে একটা প্রশ্ন করি। একটু কথাটা শেষ করতে দেন, আপনি তো একটা প্রশ্ন করলেন। তাহলে এটা আপনি উত্তরটা আপনি আমাকে উত্তরটা তো মোটেই সময় দিচ্ছেন না। আমি তো আপনার কথা শুনছি আপনাকে তো ঘন্টার পর সময় ঘন্টা। দেওয়ার জন্য তো আমি বসি নাই ভাই। আপনি আমাকে তো দেন, প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি দেন যদি আমার উত্তর উত্তরের দেন। মাঝখানে বিরক্ত করেন, এটা তো একটা বিরক্তিকর হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা বলেন, শুনি। বিজ্ঞানীরা বললেই এটা সত্য, এটা তো আমরা কখনো বলি নাই ভাই। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এই যে সত্যেন বোস, যিনি হচ্ছেন বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় বিজ্ঞানী, যিনি আইনস্টাইনের সাথেও কাজ করছে, যার আচ্ছা, নামে একটা বোস আইনস্টাইন নামে একটা ইয়াই আছে, মানে একটা পরীক্ষাই আছে। এই আচ্ছা, এত আচ্ছা। বড় বিজ্ঞানী, এত বড় পদার্থ বিজ্ঞানী, তিনি মা কালীতে বিশ্বাস করতো। কি একটা হাস্যকর বুঝতে বিষয়। পারছি, বুঝতে পারছি। এখন এখন যদি কেউ এসে বলে ভাই এই যে আমাকে মানে সত্যেন বস তো মা কালীতে বিশ্বাস করতো, আপনি তাহলে তো বিজ্ঞানী, একজন বিজ্ঞানী তো কইছে ভাই, তাহলে আসেন চলেন আমরা সবাই মা কালীতে বিশ্বাস করি না। বিজ্ঞান এইভাবে কাজ করে না যে বিজ্ঞানী কইলেই আমরা সবাই কব ওয়াও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ভাই আমাকে বিজ্ঞানী কইছে সুতরাং এটা তো ভাই সত্য। না, বিজ্ঞান এইভাবে কাজ করে না। বৈজ্ঞানিক বুঝতে গবেষণা পারছি। হচ্ছে একজন বিজ্ঞানী যদি একটা বৈজ্ঞানিক গবেষণা করে, সেটার সপক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করতে হয়, এবং সেইটার ফলসিফিকেশন থাকতে হয়। এই জি, জি। মানে ক্রাইটেরিয়া গুলা পার করে অনেক গবেষণা করা এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পরে যদি সেটা স্টাবলিশড হয়, একটা হুম, পিয়ার রিভিউড জার্নাল যদি সে ছাপতে পারে, এবং জি, সেটা যদি অন্যান্য সমকক্ষ বিজ্ঞানীদের গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষাতে উতরায়, তখন সেটা অবশ্যই আমি একসেপ্ট করি সত্য আচ্ছা, হিসেবে। কারণ এটা জি, পরীক্ষা নিরীক্ষা যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে এটা এই পর্যন্ত আসছে। সুতরাং জি, জি। এটাতে আমি আস্থা রাখি। কিন্তু কোন একজন সত্যেন বস কইছে মা কালীতে বিশ্বাস করি, এটা তো ভাই তার ব্যক্তিগত বিশ্বাস। এইটার সাথে তো বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। তার ব্যক্তিগত বুঝতে পারছি বিশ্বাস ভাই। দিয়ে তো বিজ্ঞান চলবে না। কে কোন বুঝতে পারছি, কোন বুঝতে পারছি। বিজ্ঞানী হাতে আংটি পড়ছে সেটা দিয়ে তো বিজ্ঞানের কাছে যায় আসে না। বিজ্ঞানের জি, শুধুমাত্র জি। যায় আসে সে যে জিনিসটাকে প্রমাণ করতে পারছে। গবেষণা হুম, হুম, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনটাকে প্রমাণ করতে পারছে। যেমন নিউটন প্রমাণ করতে পারছে গ্র্যাভিটি। হুম, আমরা জি, সেটাকে মেনে নিচ্ছি। হ্যাঁ, সে প্রমাণ করতে পারছে। তার যে বই, সেই বইটার ভিতরে সে খুব সুন্দর ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এবং অন্যান্য জিনিসের মাধ্যমে সেই জিনিসটাকে প্রমাণ করছে। আমরা তখন সেটাকে মেনে নিতে বাধ্য হইছি। জি, জি। কিন্তু সেই একই নিউটন, সে ব্যক্তিগত জীবনে ছিল চরম ধর্মবিশ্বাসী। সে ছিল খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। সে মনে করত আল্লাহর পুত্র যীশু খ্রিস্ট। এইটা তো নিউটন মনে করত। কিন্তু এইটাকে তো আচ্ছা, সে প্রমাণ করতে পারে নাই কোথাও। এই তথ্যটাকে তো সে কোথাও কোনো বইতে প্রমাণ করতে পারে নাই।
এটা তার একটা কুসংস্কার, এটা তার ব্যক্তিগত একটা অন্ধবিশ্বাস। এইটা তো আমরা বিশ্বাস করি না, এটাকে পৃথিবীর কোনো বিজ্ঞানী মানবে না যে এটা বিজ্ঞানী নিউটন কইছে যেহেতু আল্লাহর পোলা যিশু, চলো আমরা সবাই মেনে লই। না, এভাবে তো বিজ্ঞান চলে না ভাই। বিজ্ঞান চলে হচ্ছে কোনটাকে আপনি প্রমাণ করতে পারছেন। আপনি যদি বুঝতে পারছেন। প্রমাণ করতে পারেন, কোনো বিজ্ঞানী যদি সেই জিনিসটাকে প্রমাণ করতে পারে, সেই প্রমাণের কারণে, সেই প্রমাণটার কারণে আমি সেটাকে অ্যাকসেপ্ট করি। সেই বিজ্ঞানী কইছে এটার কারণে না, সেই প্রমাণটা করতে পারছে, সেই প্রমাণের কারণে আমি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করি। কোন বিজ্ঞানী সবচাইতে বড় বিজ্ঞানী ভাই, এত সবচাইতে বড় বিজ্ঞানী ভাই, না, সবচাইতে বড় বিজ্ঞানী কইলেও তাতে কিছু যায় আসে না। সে প্রমাণ করতে পারছে কিনা, সেটা ছোট বিজ্ঞানী হোক বড় বিজ্ঞানী হোক, আমি কেয়ার করি না। আমি কেয়ার করি সে সেই জিনিসটাকে প্রমাণ করতে পারছে কিনা। হ্যাঁ, এবার বলেন। না, সুন্দর কথা বলছেন ভাই, আমি বুঝতে পারছি আপনার কথা। হ্যাঁ, আর কোনো এখন প্রশ্ন আছে? হ্যাঁ, হ্যাঁ, আছে ভাই, আছে। আমি আজকে আপনার সাথে কথা কিছু যে আমাকে জানার আছে না আরো? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার এটা আপনার কাছে একান্তভাবে জানার ইচ্ছা যে আমরা যে ভাব প্রকাশ করি, যে কথাটা বলি ভাইয়া, বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে কথা বলে। এটা কি আমাদেরকে কেউ শিক্ষা দিয়েছেন? নাকি আমরা নিজেরাই বিবর্তনের মাধ্যমে এটা পেয়েছি? এই বিষয়ে অবশ্যই একটু বলেন। বিবর্তনের মাধ্যমে পেয়েছি। এটা কে শিক্ষা দিবে? আমাকে শিক্ষা দিচ্ছে, আমাকে আমার বাবা-মা শিক্ষা দিচ্ছে, আমার এলাকার মানুষজন শিক্ষা দিচ্ছে, শিক্ষকেরা শিক্ষা দিচ্ছে। কিন্তু এটা সোশ্যালাইজেশন এর মাধ্যমে এই জিনিসটা, ভাষাটা ডেভেলপ করে। যেমন ধরেন এখনো কিন্তু আমরা নতুন, নতুন শব্দ তৈরি করি। আপনি দেখছেন এই যে ডিজুস যে পোলাপান, বা মনে করেন এই যে জেড, কি যেন বলে? জেনজি, জেনজি? জেনজি যে পোলাপান, জি, হ্যাঁ। আগে জি, ছিল ডিজুস পোলাপাইন, তাই না? জি, জি, এখন জি, হইছে জি। জেনজি পোলাপাইন। এরা নতুন, নতুন শব্দ তৈরি করতেছে। শুনছেন আপনি এরকম শব্দ-টব্দ? তারা এরকম এমন, শব্দ এমন কিছু শুনেছি শব্দ ভাইয়া। বলে, জি, এগুলো আমি আমরা আমি বুঝি না। আমি আমি কিন্তু ওটা বলিনি ভাইয়া। আমার কথা মানে বুঝতে পারেননি। আমি সেটাই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি আগে এটুকু একটু আচ্ছা, বুঝা লন যে আচ্ছা, বলেন। নতুন, নতুন শব্দ তৈরি করা, নতুন, নতুন মানে বাক্য তৈরি করা, এগুলো হচ্ছে মানুষ করে। ধীরে, ধীরে এগুলা সমাজের সবাই জানতে পারে, সবাই আস্তে, আস্তে অ্যাকসেপ্ট করে। সবাই যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেই জিনিসটা একটা ভাষাতে পরিণত হয়। মানুষ যারা প্রাচীনকালে জি, গুহা জি, যুগে বুঝতে পারছি। বসবাস করত, তারা শুধুমাত্র তাহলে সাউন্ড করতে পারত। শব্দ উচ্চারণ করতে পারত। হ্যাঁ? মানে কুকুর বেড়াল যেরকম সাউন্ড করে সেরকমের সাউন্ড করত। আচ্ছা, এবং এই সাউন্ডের মাধ্যমে মানুষ একটা সময় চেষ্টা করছে যে কয়েকটা সাউন্ড করে, করে আরেকজনকে নিজের মনের ভাবটা প্রকাশ করা যায় কিনা। এইভাবে আচ্ছা। যখন এই জিনিসগুলা মানুষ মনের ভাব প্রকাশ করা শুরু করছে, আপনি একটা বই পড়তে পারেন। এটা হচ্ছে হারিরির 'সেপিয়েন্স'। এটা খুবই একটা বেস্ট সেলার বই। এটা খুবই জনপ্রিয় হইছে সারা পৃথিবীতে। উনি হচ্ছেন ইসরায়েলের একজন আ ইতিহাস বিষয়ক প্রফেসর। হ্যাঁ? ইসরায়েলের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইতিহাস বিষয়ের। 'সেপিয়েন্স' বইটা এই বিষয়ে আপনাকে খুবই সাহায্য করবে। এই বইটা যদি আপনি মানে অনলাইন থেকে ডাউনলোড করে পড়তে পারেন, বাংলা ভার্সন পাওয়া যায়। এই বইটা পড়েন আপনি, এই 'সেপিয়েন্স' বইটা। 'সেপিয়েন্স' বইটার ভিতরে আপনি দেখতে পাবেন যে প্রাচীনকালে যে গুহা যুগের মানুষেরা তারা কিভাবে এই ভাষার উৎপত্তিটা কিভাবে ঘটলো, এবং একেক অঞ্চলে কিভাবে একেক রকমের ভাষার উৎপত্তি ঘটলো। তবে এই হুম, ভাষাগুলা যদি আমরা এনালাইজ করি তাহলে আমরা দেখতে পাই যে এখনকার সময়ে যে মডার্ন ভাষাগুলা, সেই ভাষাগুলার একটা কিছু রুট আছে। যেমন ধরেন বাংলা ভাষা, হিন্দি ভাষা, এগুলার রুট এক, হ্যাঁ? একটা রুট থেকে জি, আসছে। আবার আরব দেশের যে ভাষাগুলা সেগুলোর রুট আবার এক। আবার ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ এই ভাষাগুলা যেগুলো আছে সেগুলোর আবার রুট এক। ঠিক আছে? জি, এই রুটগুলা যদি আপনি ফলো করেন, আপনি যদি ভাষাবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, এই রুটগুলা যদি আপনি মানে গবেষণা করেন, তাহলে দেখতে পাবেন যে প্রাচীনকালে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ভাষা উৎপত্তি ঘটছে, এবং সেই ভাষাগুলা পরে শাখা-প্রশাখা হইতে, হইতে এখনকার সময়ে ভাষাতে পরিণত হইছে। হ্যাঁ, বলেন। তাহলে পৃথিবীর ভিতরে কি মানুষই একমাত্র প্রাণী যারা এইভাবে মানে নিজের মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে সুন্দরভাবে? না, পৃথিবীতে আগে আরো প্রাণী ছিল। যেমন নিয়ান্ডারথাল, হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাসরা আগুন আবিষ্কার করছিল। আমরা যে এখন আগুন দিয়ে পোড়ায় খাই, এটা জি, আবিষ্কার করছিল হোমো ইরেক্টাসরা। আমাদের আগে ছিল তাহলে হোমো নিয়ান্ডারথাল। হ্যাঁ? তারা ছিল মানুষের আচ্ছা, মতোই দেখতে, আরেকটা মানে আরেকটা প্রজাতি। ঠিক আছে? আচ্ছা, হোমো হ্যাবিলিস ছিল। হোমো ইরেক্টাস, আচ্ছা সরি, আমি হোমো ইরেক্টাস বলছি। সেটা হবে হোমো হ্যাবিলিস, হ্যাঁ? হ্যাবিলিসরা আচ্ছা, আগুন আচ্ছা। আবিষ্কার করছিল। এই যে যে মানুষের যে বিভিন্ন প্রজাতি ছিল, এই প্রজাতিগুলা এখনো আমরা সেই প্রজাতিগুলার প্রমাণ পাই। তাদের ফসিল রেকর্ড গুলা আছে। সেই মানুষেরা কেমন ছিল, তাদের আপনি যদি কখনো ব্রিটেনে যান, আমি ব্রিটেনে গেছি, ব্রিটেনে গিয়ে ব্রিটেনের মিউজিয়ামে গিয়ে দেখে আসছি ফসিল রেকর্ড গুলা। এই যে ফসিল রেকর্ড গুলা যদি আপনি দেখেন, সেখানে দেখবেন তাদের যে চোয়ালের গঠন, তাদের মগজের গঠন, এই জিনিসগুলো আমাদের থেকে ভিন্ন ছিল। তারাও হুম, বুদ্ধিমান ছিল। তারাও ইন সাম এক্সটেন্ট তারা বুদ্ধিমান ছিল। তাদের কিছু, কিছু বুদ্ধিমত্তা ছিল কিছু, কিছু বিষয়। যেমন নিয়ান্ডারথালরা উইপন তৈরি করতে পারত। মানে আমরা যে ওই যে বর্শা, তারপরে হুম, তীর ধনুক, এগুলা তারা তৈরি করতে পারত। হ্যাঁ? জি, তীর জি, ধনুক না, তারা ওই যে হাতে বর্শা তৈরি করত। হাতে এই যে মানে খঞ্জর তৈরি করতে পারত। এটাকে কি বলে? হাতে ধরে যে, হাতে ধইরা ছুরির মতো ২ হাতে ধরে যে, সেই জিনিসটা তারা তৈরি করতে পারত। এটাকে জি, বাংলায় কি বলে আমি এখন মনে করতে পারতেছি না। খঞ্জর বলে বোধহয়।
এই রকমের উইপন তারা তৈরি করতে পারতো এবং তারা আগুনে পুরায় মাংস খাইতো। হ্যাঁ, মাংস যখন তারা খাইতো তখন তারা আগুনে পুরায় খাইতো। এগুলোর এভিডেন্স আমাদের কাছে আছে যে তারা ছিল, আমাদের আগে ছিল, এবং মানুষেরা যেটা করছে তাদেরকে মাইরা ফেলছে, তাদেরকে একেবারে বিনাশ করে দিছে। মানুষ যখন আর কি শক্তিশালী হয়ে উঠলো তখন মানুষেরা তাদেরকে একদম বিনাশ করে দিছে। তবে সেই সাথে এটাও মানুষ সত্য, সেই সাথে এটাও সত্য যে মানুষের মধ্যেও এই নিয়ান্ডারথালদের জিন পাওয়া যায়। অনেক জায়গায় অনেক মানুষের ভিতরে দেখা গেছে যে নিয়ান্ডারথালদের জিন এখন পর্যন্ত মানুষেরা ক্যারি করতেছে। তার মানে নিয়ান্ডারথালদের সাথে আমাদের এক ধরনের সম্পর্ক আছে, এক ধরনের বায়োলজিক্যাল সম্পর্ক আছে। হ্যাঁ, এবার বলেন। তাহলে আমরা 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 এটা ধারণা করতে পারি বা এটাই প্রমাণ যে আমরা বিবর্তনের মাধ্যমে এই পর্যন্ত এসেছি আর কি। এটা তো শতভাগ প্রমাণিত ভাই, এটার এই বিষয়ে তো কোনো সন্দেহের আর কোনো অবকাশ তাহলে নাই। কি আমাদের কি এখনো আমরা কি এখনো বিবর্তিত হচ্ছি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। এই যে যেমন ধরেন করোনা ভাইরাসের নাম শুনছেন? করোনা ভাইরাসের সময় তো জি আপনি জানেন যে কত মানুষ মারা গেল, তাই না? জি জি। করোনা ভাইরাসের প্রথম দফায় দেখা গেল করোনা ভাইরাসের সাথে আমরা টিকা টুকা নিলাম। কয়েকদিন পরে আবার মানে বিজ্ঞানীরা কইলো যে করোনা ভাইরাসের নতুন আরেকটা প্রজাতি এসে গেছে বাজারে। ওইটারে থামানোর জন্য আবার আরেকটা টিকা দেওয়া লাগবে। আপনি কি জি সেকেন্ড দফায় নিছিলেন টিকা? আমি টিকাই নিইনি। ও, আপনি টিকাই নেন। আমি সেকেন্ড থার্ড থার্ড দফায় টিকা নিয়ে তারপরে আরেকটা নিছি। ৪ নাম্বার চারটা নিছি। হ্যাঁ, তিনটা তো নিছি, আচ্ছা তারপর আচ্ছা। পরে আরেকটা এক্সট্রা ছোট একটা ইয়া দিতে হয়েছে। তো ওই যে মানে বিষয় হইতেছে যে এই যে মানে কয়েকদিন পরে আবার দেখা গেল যে মানে করোনা ভাইরাসটা নিজের শরীরের ভিতরে পরিবর্তন ঘটাইছে। তখন তারা যখন দেখতে পাইলো প্রত্যেকটা প্রজাতির টিকা থাকতে চায়, টিকা থাকা হচ্ছে জি প্রজাতির একটা জি। সাধারণ বৈশিষ্ট্য। অবশ্যই বৈশিষ্ট্য অবশ্যই। করোনা ভাইরাসও টিকা থাকতে চাইছে। করোনা ভাইরাস যখন জি দেখতে জি। পাইছে যে সে টিকা থাকতে পারতেছে না, তখন সে নিজের ভিতরে পরিবর্তন ঘটাইছে। পরিবর্তন ঘটায় নতুন স্ট্রেইন তৈরি করছে, নতুন জাত তৈরি করছে। সেই জাতটা আবার ভিন্নভাবে অ্যাটাক করে। ওইটার জন্য আবার মানুষের শরীরে আবার নতুন আরেকটা টিকা দেওয়া লাগছে ওইটারে থামানোর জন্য। কয়দিন পরে দেখা গেছে ওইটাও আবার বুঝতে পারছে যে ওমা মানুষটা তার মানে মারতে পারতেছি না, ওইটা আবার চেঞ্জ করছে নিজের। এইভাবে কয়েকবার আমরা মানে টিকা নিচ্ছি, কারণ হচ্ছে নতুন নতুন স্ট্রেইন চলে আসছিল এই জি স্ট্রেইন বুঝতে পারছি। গুলো থামানোর জন্য। তাহলে আমরা তো আমাদের জীবদ্দশাতে দেখতে পাচ্ছি, আমরা আমাদের জীবদ্দশাতে এটা একদম স্পষ্ট ভাবে দেখতে পাইলাম যে করোনা ভাইরাস পরিবর্তন করে নিচ্ছে নিজের ভিতরে। হ্যাঁ, চেঞ্জ করে নিচ্ছে। সে যখন দেখছে টিকতে পারতেছে না, টিকা থাকার কি চেষ্টা তার, টিকা থাকার জন্য সে আবার নিজেরে চেঞ্জ করে নিচ্ছে। তাহলে এই যে হ্যাঁ, প্রজাতির ভিতরে যে পরিবর্তন হয়, প্রাণীর ভিতরে যে পরিবর্তন হয়, ইন্টারনাল যে পরিবর্তন হয়, সেটা আমাদের জি একেবারে জি চোখের সামনে প্রমাণ দেখা, দেখাই দিচ্ছে। একেবারে চোখের জি সামনে জি দেখি। দেখাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো মানে এটা তো কেউ যদি এটা এটা তো অল্প হ্যাঁ বলেন। এটা তো অল্প কয়েকদিনের ভিতরে দেখালো না? অল্প কয়েকদিনের ভিতরে, হ্যাঁ। আর তাহলে বড় ধরনের যে প্রাণীগুলো আছে সেই বড় প্রাণীগুলাতে এই পরিবর্তনটা হইতে অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে। সেটা আমরা সচরাচর চোখে দেখি না, কিন্তু সেটারও আচ্ছা। অন্য পার্শ্ব প্রমাণ পাওয়া যায়। ছোট প্রজাতির হুম, ভিতরে প্রমাণগুলো পাওয়া যায় খুবই প্রমিনেন্ট। আপনি খুব একদম মানে এমনিতেই দেখতে বুঝতে পারবেন যে যেমন ধরেন আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক জি দেওয়ার সময় ডাক্তার আপনাকে বলে দেয়, বাইরে অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করবেন ভাই আপনি। হ্যাঁ, জি কোর্স জি জি কমপ্লিট না জি করে জি ছেড়ে দেন। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ এটা কেন জি কয়েক বলেন। বলেন তো দেখি, বলেন তো এটা কেন বলে? না এটা বলে যে যদি আমি অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট না করি তাহলে আমার ভিতরে আবার এই যে জীবাণুগুলো এরা আরো শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, এই যে জীবাণুগুলা যে আপনার শরীরে আছে সেগুলো করে কি ওই বায়োটিক যেটা নিচ্ছেন আপনি সেটার সাথে ফাইট করতে থাকে। ফাইট জি করতে জি করতে আপনি যদি কমপ্লিট না করেন, তখন তারা তাদের শরীরের ভিতরে এমন পরিবর্তন ঘটায় যে তারা ওই অ্যান্টিবায়োটিকের সম্পর্কে ইমিউন হয়ে যায়। মানে প্রতিরোধ তৈরি করে ফেলে তারা। নিজেদের বডিতে এটা আমি প্রতিরোধ তৈরি করে ফেলে। এটা আমি বুঝছি ভাইয়া। এবং সেই ভাইরাসটা যদি অন্য কারো শরীরে যায় তখন কিন্তু আর ওই অ্যান্টিবায়োটিকটা দিয়ে ওরে আর মানে থামানো যাবে না, ওরে সুস্থ করা যাবে না। এই কারণে ডাক্তাররা আপনাকে সবসময় সতর্ক করে দেয়, ভাই অ্যান্টিবায়োটিক নিতেছেন, কোর্সটা কমপ্লিট করেন, পুরাটা কমপ্লিট করবেন, কমপ্লিটের আগে ছাড়েন না, তাইলে কিন্তু অসুবিধা আছে। কারণ তখন আপনি নিজেই ভিকটিম হবেন না, আরো 10 জনের নিয়ে মরবেন। হ্যাঁ, আপনি নিজেই মরবেন না, সেইটার ভিতরে মিউটেশন ঘটে, সেই মানে এই জীবাণুর ভিতরে মিউটেশন ঘটে, মানে পরিবর্তন করা শুরু করে, প্রতিরোধ করা শুরু করে তারা। এখন এই বুঝতে জিনিসটা পারছি থেকে মানে তো স্পষ্ট বোঝা যায়, স্পষ্ট দেখা যায় যে তারা নিজেদের ভিতরে পরিবর্তন ঘটাইতেছে। একটা তুচ্ছ ছোট একটা জীবাণু নিজের শরীরের ভিতরে কত পরিবর্তন ঘটায় বলতেছে। তাহলে তাহলে আমরা এইটা মানে আমরা কোন হ্যাঁ, প্রাণী থেকে বিবর্তিত হয়ে মানুষ হয়েছে ভাইয়া? আমরা আমাদের একটা কমন অ্যানসেস্টর ছিল, সেটা হচ্ছে গ্রেট এইপ বলে সেটাকে। সেই প্রাণী থেকে আমরা এক ধরনের এইপ ছিল, সেই এইপ থেকে আমরা বিবর্তিত হয়ে এই পর্যন্ত আসছি। হ্যাঁ, বলেন। তাহলে আমাদের পূর্বপুরুষ কি এখন আছে? না, আমাদের ওই যে যেই গ্রেট এইপ যেটা আমাদের পূর্বপুরুষ ছিল সেটা আর এখন অস্তিত্বশীল না। আচ্ছা আচ্ছা ভালো। তাহলে সেটা আমরাই কি? একমাত্র পৃথিবীর ভিতরে একমাত্র এখন বর্তমানে আমরা যে যে পরিমাণ উন্নত সভ্যতা আমরা বর্তমানে যতটুকু আছি আর কি জ্ঞানে বিজ্ঞানে দর্শনে বা অন্যান্য ক্ষেত্রে আমরা যতটা এগিয়ে আছি
তাহলে পৃথিবীতে কি বা অন্যান্য জায়গায়ও যে যদি কোনো মানে মহাবিশ্বের ভিতরে অন্য কোথাও কোনো বসবাসের জায়গা থাকে, তাহলে কি আমরা কি ধরে নেব যে আমাদের থেকে কোনো শক্তিশালী বা জ্ঞানী বিজ্ঞানী বুদ্ধিমত্তায় এমন কোনো জাতি আছে? এটা কি আমরা ধরতে পারি যে আছে কিনা? এটা তো ভাই প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত আমি তো এটা বলতে পারবো না যে তাহলে এটা আছে নাকি। অপ্রমাণিত। এটা এখন জি। পর্যন্ত অপ্রমাণিত, থাকতে পারে, থাকা সম্ভব, যৌক্তিকভাবে থাকাটা অসম্ভব কিছু না। কিন্তু যেহেতু এখন হুম, পর্যন্ত প্রমাণ নাই, সেহেতু বিশ্বাস তো করা যাচ্ছে না, বা এটাকে সত্য হিসেবে আমরা মেনে নিতে পারছি না। কেউ যদি এসে বলে যে ভাই অমুক গ্রহে একটা প্রাণী আছে, আমি তো সেটাকে সত্য হিসেবে মেনে নিতে পারবো না, আমি সেটাকে রিজেক্ট করব, কারণ আমি বলবো যে তাহলে প্রমাণ দাও, তোমার দাবির জি, সপক্ষে প্রমাণ দাও। যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিতে না পারতেছে ততক্ষণ সেটাকে সত্য হিসেবে একসেপ্ট করার কোনো যৌক্তিক কারণ আমার কাছে নাই। যদি বুঝতে আমাকে পারছি। প্রমাণ দেয় তখন আমি অবশ্যই সেটাকে মেনে নিব। প্রমাণটা আমি আগে চেক করে দেখবো। যদি প্রমাণ ঠিকঠাক হয় তাহলে তো অবশ্যই মানবো, অসুবিধা কোথায়? আমরা তো হুম। যুক্তি প্রমাণের উপরে নির্ভর করি। আমরা তো অন্ধবিশ্বাসকে মানদণ্ড বানাই না। আ তাহলে আ নূর ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আর যদি আমি আপনার আর শেষ প্রশ্ন আমার থাকে তাহলে শেষ হ্যাঁ, প্রশ্নটা হ্যাঁ। করেন, হ্যাঁ? জি, জি। আমি আমি একসাথে ভাইয়া ২ টা কথা বলব আপনাকে, হ্যাঁ? ১ নম্বর হচ্ছে যে আমি একটু গোড়ায় ফিরে যাব যে যে বিষয়টা অমীমাংসিত আছে যে বিন্দুর যে বিষয়টা। ১ যে পৃথিবীতে বা অন্যান্য জায়গায় যে কোন কিছু কি এমনিতে সৃষ্টি হয়? কোনো কিছু এমনিতে সৃষ্টি হয় এরকমের কথা তো আমরা নাস্তিকরা কখনো বলি নাই ভাই। এটা ইসলামের আচ্ছা। দাবি। কোরআনের দাবি হচ্ছে এমনি সৃষ্টি হয়। কোরআন এটা এটা বলছে। কি কোরআনে বলা আছে যে আল্লাহ পাক কুন বলে, আর সবকিছু এমনি এটা অটোমেটিক, কোন ধরনের কোন মাধ্যম ছাড়া, কোন কারণ ছাড়া, কোন কিছু ছাড়া এই হুম। জিনিসটা উৎপত্তি ঘটে যায়, সেই জিনিসটা তৈরি হয়ে যায়। এটা এটা মাত্র কোরআনের ভাষা। এটা কোরআনে একমাত্র মানে আল্লাহর সৃষ্টিকর্তার কাছে মানে যেটা আগে বলা হয় আরকি, আপনি বিশ্বাস করেন বা না করেন যে আল্লাহর ক্ষেত্রে না, না, এই যে ব্যাপারটা প্রযোজ্য। আমি তো কোন ফায়াকুন। আপনাকে আমি তো আপনাকে দেখাচ্ছি যে এই এমনে হয়ে যাওয়ার দাবিটা, এইটা হুম, নাস্তিকরাও কেউ কখনো বলে নাই, বিজ্ঞানীরাও কেউ কখনো বলে নাই। জি, আমরা যেটা বলি যে প্রত্যেকটা ঘটনার পেছনে, ইভেন্টের পেছনে কিছু কার্যকারণ থাকার কথা। হ্যাঁ, জি, জি, আমরা জি, যেটা জানি জি। যে কিছু কার্যকারণ আছে। কিন্তু ইসলাম বলে যে এমনে হয়ে যাওয়া সম্ভব। আল্লাহ যদি চায় তাহলে এমনে হয়ে যায়। আল্লাহ সর্বশক্তিমান, সে কোন বলে আর সবকিছু হয়ে যায়। এখন এই গল্পটার ভিতরে অনেক প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, মনে করেন আল্লাহ বইসা বলল কুন। এখন এই কুন যে বলল, এই কুনটা শুনলো কেডা? এবং কোনটারে যে এপ্লাই করতে হবে, কোনটারে যে কাজে পরিণত করতে হবে, একটা যে কিছু হইতে হবে, সেই কাজটা করবে কেডা? আরেকটা, বুঝতে পারছি আপনার কথা। একটু কথাটা শুনে নেন ভাই। হুম, যুক্তি দিয়ে যদি আপনি জিনিসটাকে এনালাইজ করেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা কমান্ড যখন আপনি দেন, সেই কমান্ডটা দেওয়ার পরে সেই কমান্ডটা একজনের শুনতে হয়, সেই কমান্ডটাকে বুঝতে হয়, সেই কমান্ডটা বোঝার পরে আসলে আমি কি চাচ্ছি, কমান্ডটাতে কি বলা হয়েছে সেই জিনিসটা বুঝে সেটাকে কাজে পরিণত করতে হয়। আর আরেকটা থার্ড পার্টি লাগে। ঠিক আছে? থার্ড পার্টি একটা জিনিস লাগে যে হচ্ছে গিয়ে এই কমান্ডটাকে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্টেশনের জন্য আরেকটা জিনিস লাগে। তাহলে আল্লাহ যে কোন কইলো কারে কইলো? আল্লাহ যে কোন কইলো, এইটা কোনটা শুইনা কেডায় ওইটারে অস্তিত্বে আনলো? এইটা মানে ফিলোসফিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই বিষয়ে আমার জি, একটা জি। লেখা আছে যে আল্লাহ বুঝলাম, আচ্ছা ঠিক আছে, যান আপনাদের ধর্ম-টর্ম মাইনে নিলাম যে আল্লাহ কইছে কোন। আচ্ছা, কোন যে কইলো, কোনটারে যে এপ্লাই মানে কাজে পরিণত করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা তো এখানে আমাদেরকে দেখাইতে হবে। নাইলে তো মানে এইখানে তো কার উপরে স্পষ্ট প্রয়োগ বোঝা করব, তাই তো? স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোন একটা কমান্ড আসলো, কমান্ডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আরেকটা সত্তা এখানে প্রয়োজন। আরেকটা সত্তা হুম। যদি না থাকে তাহলে কোন কইলো কারে? নিজেরে কোন কইলো? নিজেরে তাকে হুদাই আল্লাহ কেন কোন কইবে? না, বুঝতে পারছি আপনার কথা। যে মানে হ্যাঁ, কথাটা যে আদেশটা যে করলো এটা কাকে করলো? আদেশটা একটা আপনার মানে আপনি মনে করেন পানি রাখতেছেন, একটা বাটি লাগবে আপনার। বাটির উপরে পানি আপনার রাখতে হবে। মানে একটা ধারক লাগে। আপনি যে বুঝতে একটা পারছি কমান্ড আমি। দিবেন, জি, জি। কমান্ডটা একজন একসেপ্ট করবে, কমান্ডটা গ্রহণ করবে। সেটার জন্য আরেকটা হুম। পর্যবেক্ষক লাগে, আরেকটা ধারক লাগে যে কমান্ডটাকে ধারণ করবে এবং ইমপ্লিমেন্ট করবে। ধরে নিলাম ধারণও করবে একই আরেকটা সত্তা, ইমপ্লিমেন্ট ওই সত্তাটাই করবে। তাহলেও আল্লাহ কি কোথাও বলছেন যে আমি মহাবিশ্বকে ধারণ করি? এমন কি আয়াত আছে আপনি পড়ছেন? মহাবিশ্বকে ধারণ করার কথা তো আমি আলোচনা করছি না। আমি বলতেছি যে কোন যে বলল, আমি বলছি এটা কি পেয়েছেন আপনি, তাই বলছি। কোন যে বলল, সেই কোন বলার সাথে সাথে এই কোশ্চেন আমি গুলা যেটা তৈরি বললাম হয়। ভাইয়া, মানে আপনি কি এই আয়াতটা কি পড়েছেন? আপনি শোনেন ভাই, আপনি কোরআন যত না পড়ছেন, আগামী ১০০ বছরে আপনি কোরআন যত না পড়বেন, তার থেকে বেশি কোরআন আমি পড়ছি। এবং বা পৃথিবীর যত তাফসির গুলা আছে, সেই তাফসির গুলার মেক্সিমাম আমার পড়া। আপনি তাফসীর কার তো সাথে ভুলে কি ভরা। কথা বলেন? তাফসীর তো এটা ভুলে ভরা। এটা তাফসীর এটা তো আমি বলছি আপনি না। আপনি চুনাহাগা মাদ্রাসাতে বসে বসে বলতে পারেন এটা। কিন্তু তাফসির গুলা হইতেছে ইসলামের দলিল।
ক্লাসিক্যাল যুগের ইসলামের যে দলিল তাফসীর, ভাইয়া, ভাইয়া, কথার ভাইয়া মাঝখানে কথা আমি বলেন না। কথা না এই আচ্ছা এই আপনি এই ধর এই ধর ওটা বললেন না ভাইয়া। আচ্ছা, আপনাকে তাহলে মিউট করে কথা বলতে হবে। ফাপড়বাজি আমার আমি সাথে কইরেন না ভাই, দয়া করে, না হ্যাঁ? আমি আমি পড়ালেখা আমি আবারও আপনাকে মিউট আমি করে আপনার রাখতে সাথে হবে। এগুলো হচ্ছে বলদ বলদ মার্কা কথাবার্তা। মনে করেন ইবনে কাসিরের তাফসির মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়, একাডেমিক পড়ালেখা হয় সেই বিষয়ের উপরে। ঠিক আছে? যারা মাস্টার্স করে ইসলামের বিষয়, কোন একটা ইসলামের একটা বিষয় মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে, তারা এই গ্রন্থগুলা থেকে রেফারেন্স নিয়ে নিয়ে তাদের গবেষণাপত্রে লেখে যে ইবনে কাসিরের তাফসিরের অমুক পৃষ্ঠার অমুক লাইনে এটা লেখা আছে। আপনি সুনাহাগা মাদ্রাসাতে বয়ে বয়া যদি বিড়ি ফুকতে ফুকতে কোন আরে ধর ইবনে কাসির কে বোঝায়, ও কিছু বোঝে না, আমি আসতে বেশি বেশি, হ্যাঁ ধ্যাৎ 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 ধ্যাৎ, ইবনে কাসির ধ্যাৎ ধ্যাৎ, ইবনে কাসির। ভাই এইগুলো হইতেছে চুনাহাগা মার্কা কথা। আপনার এই সমস্ত বালছাল কথা হইতেছে চুনাহাগা মার্কা অশিক্ষিত মূর্খ গোয়ার লেভেলের কথাবার্তা। আপনি ওই চুনাহাগা মাদ্রাসাতে বয়ে বয়ে টঙের দোকানে বয়ে বয়ে এটা কইতে পারেন, আরে ইমাম বুখারী কি বুঝে, আরে বুকে কি বুঝে, আমি আরে আইনস্টাইন কি বুঝে, আরে স্টিফেন হকিং কি বুঝে, আমি ধুর। এগুলা আপনি ওই টঙের দোকানে বয়ে চুনাহাগা মাদ্রাসার পাশে যে টঙের দোকান আছে, ওই টঙের দোকানে বয়ে বয়ে কইবেন, আপনারা কেউ কিছু কইব না, সবাই আপনারা কইব বাহ বাহ আমাগো ভাইয়া খুব ভালো কথা কইছে। কিন্তু যখন আপনি ইসলাম বিষয়ক কোন একটা প্রবন্ধ লিখবেন, একটা গবেষণা করবেন, তখন আপনি এই গ্রন্থগুলা থেকে রেফারেন্স আপনার দিতে হবে। এইটাই বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, মূল টেক্সট বই হিসেবে পড়ানো হয়। যেই গ্রন্থগুলাকে ইসলামী বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে মূল টেক্সট বই হিসেবে পড়ানো হয়, আপনি কোথাকার কোন বালছালা এসে যদি বলেন আরে ধর ইমাম কুরতুবী কিছুই বুঝে না, হ্যাঁ এই ইবনে কাসিরের বই তো ভুলে বাড়া, তাফসিরে জালালাইন তো কিছুই না। ভাই আপনার এই সমস্ত চুনাহাগা মার্কা কথা আপনি বসে বসে বাসায় বসে বসে বললেন, একান্তে নিজের কাছে বললেন, কিন্তু এগুলা আমাদের লাইভে এই সমস্ত চুনাহাগা মার্কা কথার কোনো মূল্য নাই। হ্যাঁ, এবার আপনাকে আনমিউট করতেছি, বলেন। না, আমি আপনি যেভাবে ব্যঙ্গ করে কথা বললেন তা আপনি আমি আজকে অবশ্যই ব্যঙ্গ ভাবছিলাম যে করে আপনি কথা, একটা শিক্ষিত। আপনাকে আবারও মিউট করে রাখলাম, অবশ্যই ব্যঙ্গ করে। আপনি যখন বলদের মতো কথা বলবেন আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আপনি যখনই বলদের মতো কথা বলবেন আমি স্ট্রেট বলে দিব আপনি একটা বলদ, হ্যাঁ আপনি একটা সুনাহাগা বলদ, এটা আমি স্ট্রেট বলে দিব। কোনো ধরনের মানে রাগ ঢাক করবো না, একদম স্ট্রেট সোজা কথা বলবো আমি। আমি একদম স্ট্রেট সোজা কথা বলি। যেই কথাটা আপনি বলবেন বলদ মার্কা, আমি স্ট্রেট বলে দিব, কোনো ধরনের মানে হেজিপেজি করবো না, মানে মোলায়েম করে বলবো না, হ্যাঁ কোমল করে বলবো না, হ্যাঁ একদম স্ট্রেট বলে দিব আপনি একটা বলদের মতো কথাবার্তা বলছেন। এই কথাটা আপনার একেবারে চুনাহাগা মার্কা বলদের মতো হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে সত্যের প্রতি আমার আমার দায়বদ্ধতা। আমি কখনো বিনয় করে কোমল করে কথা বলি না। যেটা সত্য, যেটা যৌক্তিক, সেটা একদম স্ট্রেট মুখের উপর বলে দিই। এটা আপনি যেই চ্যাটের বাল আব্দুল্লাহ হন না কেন, আমার একেবারে বিন্দু মাত্র কিছু যায় আসে না। আপনি পৃথিবীর মানে ডোনাল্ড ট্রাম্প হইলো, আমি বিন্দু মাত্র আপনার পরোয়া করবো না। আমি বলে দিব ডোনাল্ড ট্রাম্প তুই একটা সুনাহাগার বাচ্চা, সুনাহাগা, তুই একটা বলদের মতো কথা কইছিস। হ্যাঁ, একদম স্ট্রেট মুখের উপর আমি বলে দিই। আপনার কাছে যদি সেটা ভালো না লাগে, পছন্দ না হয়, পছন্দ না হইতে পারে, অসুবিধা নেই, তাহলে আমার লাইভে আর কখনো যুক্ত হবেন না। আমার কথাবার্তা খুবই কাঠখোট্টা, পরিষ্কার এবং একদম ঝালাই করে ছেড়ে দিই। হ্যাঁ, এবার বলেন। না তা আমি কি, আপনি তো মিউট করেছেন, আমি আর কি বলবো বলেন, আমি তো আপনার কথাগুলো শুনছি। ওকে, ঠিক আছে, যদি আপনার কিছু বলার না থাকে না তাহলে বিদায় দিয়ে আপনি তো এখন আপনাকে। আপনি তো আমার একটা কথাও শুনছেন না, আমি তো সেই না, আর কোনো ধরেন কথা শোনার কোনো প্রয়োজন নাই তো, মানে আপনি বলতেছেন যে আরে তাহলে তাফসীরে ওরা কি আমি কি বুঝে, একটা নির্বোধের সাথে কথা বলছি এতক্ষণ ধরে? কি? একটা নির্বোধের সাথে কথা বললাম এতক্ষণ ধরে, যার কোনো আপনি ন্যূনতম কার সাথে জ্ঞান কথা নাই, বলছেন? আপনি কার সাথে? আপনি নিজে মানে লাফাইতে লাফাইতে আমার ন্যূনতম লাইফে একটা আসছেন, আমি মানে কি? কমন আরে সেন্স বলদ রাখেন না। কোথাকার, আরে বলদ কোথাকার, আমি কি তোর সাথে কথা বলতে গেছি না তুই আমার সাথে কথা বলতে আসছিস? তোরা তো আমি চিনিও না রে বলদ কোথাকার। আপনি তো একটা ছোট লোক, নাগা বলদ কোথাকার, তোরা তো আমি চিনিও না রে বলদ কোথাকার। আপনি মিউট করছেন, হ্যাঁ, মিউট তো করতেছি, তোর কথা এখন আর আমার ভদ্র শোনার হলে কোনো মিউট ইচ্ছা করেন, নেই। ভদ্র হলে কেউ মিউট করে না। ভদ্র হইলো কি মিউট করে না? তোরা কে কইছে? তোরা কেডা কইছে যে ভদ্র হইলো মিউট, ভদ্র হইলো মিউট করে? আর আমি যে ভদ্র হবই, তোরে আমি কি লিখিত দিছি, দস্তখত দিছি যে তোর সাথে আমি ভদ্র হব? তোরে আমি কোনো জায়গায় মানে ইয়া দিছি, কনসেন্ট দিছি যে তোর সাথে আমি ভদ্র ভাবে কথা বলবো? তুই কোথাকার কোন সুনাহাগা অশিক্ষিত বলদ মূর্খ, টঙের দোকানে বসে বসে তুই মানে রিক্সাওয়ালাদের সাথে বয়ে বয়ে বিড়ি খাস। তোর সাথে যে আমি কথা বলতেছি এটা তো 14 গোষ্ঠীর ভাগ্য। তোর সাথে যে এতক্ষণ আমি কথা বললাম এটা তো 14 পুরুষের ভাগ্য। তোর কি মানে এই তোর মিউট করে রাখছি, তুই এখন কথা বললেও কেউ শুনতে পাবে না রে, তুই বলদের মতো বকবক করিস না। তোরে যে এখানে আমি আনছি আমার সাথে কথা বলতে, এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য। এই যে এই কথাগুলো তুই শুনতি না, যদি তুই মানে বেয়াদবিটা না করতি তাহলে এই কথাগুলো তোরে আমি বলতাম না। এখন তুই বাসায় গিয়ে কানবি যে আমারে অপমান করে বাইর করে দিয়েছে, আমি না হয় একটু বলদের মতো কথা বলছিলাম তাই বলে কি আমারে বলদ বলবে, না হয় আমি একটু বলদাবি করছি তাই বলে কি আমার বলদ বলাটা উচিত হয়েছে? হ্যাঁ, উচিত হয়েছে। কারণ এই সমস্ত চুনাহাগাদের একদম মুখের উপরে বলে দিতে হয় যে তোরা বলদ।
তোরা ছাগল, তোরা মানে সুনাহাগা, তোরা গর্দভ কোথাকার। তোদের সাথে কেউ কথা বলতে, তোদের সাথে কোনো শিক্ষিত মানুষ কথা বলতে চায় না, এই জন্য তোরা ওই যে মাদ্রাসাতে বয়ে বয়ে হুজুরের ওয়াজ শুনবি আর সুবহানাল্লাহ কইবি, উইরা হইতেছে তোর জায়গা। হ্যাঁ, তোর সাথে আমি কথা বলতে, তোর লাইভে গেছি, তোর সাথে আমার কথা বলার কোনো খায়েশ আছে রে? তুই আমার সাথে কথা বলতে আসছস, যা বের করে দিলাম, যা, এরকম সুনাহাগা বলদ গুলোর সাথে কথা বলি না। মানে দেখছেন এই কি একটা অবস্থা। আচ্ছা, পরের জনকে যুক্ত করি।